দেশে জড়ো হয়েছে ৪৮টি দল। মধ্যমণি ফুটবল এই পৃথিবী নামের গোলকের সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে। গোলকের ফুটবলের সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি শরীফ রওশন। বিশ্বকাপের উন্মাদনা চলছে, বিশেষ করে যখন রাউন্ড অফ 32 ম্যাচ। উন্মাদনা খুবই স্বাভাবিক। আমরা দেখছি যে বড় দল যখন ছোট দলের কাছে একে একে আসলে বাদ পড়ছে, তখন আসলে এই বিশ্বকাপের যে আমেজটা সেটা আরো বেশি বাড়িয়ে তুলেছে। কারণ বিশ্বকাপ মানে আসলে কোনো বড় দল বা ছোট দল কিছু নেই, সব দলই এই বিশ্বকাপের মঞ্চে এসে নিজেদের পরীক্ষা করছে এবং পরীক্ষিত ফুটবলাররাই বেশ ভালো করে এগিয়ে চলেছে। আমরা আজ দেখেছি যে গতকাল ইংল্যান্ড এবং ডিআর কঙ্গো যেভাবে ম্যাচটা মাতিয়ে তুলেছিল, শেষ পর্যন্ত আসলে একবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডই আসলে তাদের জয়টা নিশ্চিত করেছে। তবে যেই ম্যাচের যে উন্মাদনা ছড়িয়েছে, পুরো ম্যাচে রোমাঞ্চ ভরা, সব কিছু মিলে আজ আমরা আলোচনা করব। রাতে আবার স্পেনের খেলা রয়েছে, পর্তুগালের খেলা রয়েছে। কি হবে, কত ফলাফল হতে চলেছে, সবকিছু নিয়ে আজ আলোচনা করবো। আমাদের সাথে আছে বাংলাদেশের ফুটবলের সাবেক খেলোয়াড় রক্সি ভাই। রক্সি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম যে জার্মানি বাদ পড়ছে, তারপরে এখন আবার ইংল্যান্ড গতকালে বাদ পড়ার একটা শঙ্কা জেগেছিল। অন্তত মানে ম্যাচের প্রথমার্ধ দ্বিতীয়ার্ধের খানিকটা সময় ধরে অন্তত ইংল্যান্ড যারা সমর্থকরা রয়েছেন তারা বেশ শঙ্কায় পড়ে গেছেন। আপনি কেমন উপভোগ করেছেন ডিআর কঙ্গোর মতো একটা দলের সাথে এইরকম একটা ইংল্যান্ড বিশ্বকাপ চ্যাম্পিয়নের খেলা? ধন্যবাদ। আসলে ফুটবল অনেক ভালোভাবে উপভোগ করছি। আসলে অ্যাজ এ কোচ হিসাবে এটা অ্যানালাইসিসের অনেক জায়গা আছে, যাদেরকে আপনি বললেন যাদেরকে ছোট ভাবা হয় নামে ছোট, ফুটবলে না। ইন প্রেজেন্ট ইন দ্য পারফরমেন্স ইন ফিল্ড, আমি এখন কি অবস্থায় আছি, মাঠে আমার কারা পারফরমেন্স করছে তারাই কিন্তু, আর এখানে আন্ডারডগ বা ডমিনেট কিছু নেই। যে পারফর্ম করে টিমকে জয় করছে তারাই বড় টিম। এখানে বড় টিম, নামের বড় প্লেয়ার, সেটার পরীক্ষা যদি দেখতে হয় তাহলে নেদারল্যান্ডের মতো টিম বেরিয়ে গেছে, জার্মানির মতো টিম টাই ব্রেকারে হেরেছে। স্নায়ুচাপ তারা নিতেই পারছে না, কিন্তু তাদেরকে বলা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং তাদেরকে ধরা হচ্ছিল তারা সেমিফাইনাল ফাইনাল খেলবে। তো সেই দিক থেকে আসলে কঙ্গোকে আমরা চিন্তা করেছিলাম যে কঙ্গো কিন্তু 54 বছর আগে একবার কোয়ালিফাইড করেছিল, সেখান থেকে এই প্রথম এসেছে। এবং এই টিম যে একটা প্রেশারে ফেলবে ইংল্যান্ডকে সেটাও বোঝা যাচ্ছিল, কিন্তু এত তাড়াতাড়ি যে গোল করবে এবং গোল পাওয়ার পর টিম এত ভালো খেলবে সেটাও আনসার্টেন ছিল। এবং ম্যাচ দেখছিলাম আর আমার যখন টেনশন হচ্ছিল এবং মনে হচ্ছিল যে আজকে যদি ইংল্যান্ড বেরিয়ে যায় তাহলে মনে হয় যে এইবারের ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় মানে ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের ওয়ার্ল্ড কাপ হতে থাকবে। যে যাদেরকে ধরা হয়েছে ওয়ার্ল্ড কাপ পাওয়ার প্রাপ্তি দাবিদার, তারাই কিন্তু এক একভাবে বেরিয়ে যাচ্ছে। এবং ফার্স্ট গোলটা যখন করে কঙ্গোর, সেখানে আমরা দেখবো এখানে গোলটার মিস্টেক ছিল ইংল্যান্ডের। ওভারলক মানে কনফিডেন্টলি অনেক বেশি, যেটাকে টিম ডিফেন্ডিং বলে, সেই জায়গা থেকে তারা বেরিয়েছিল। এবং বল যখন লং পাসে থ্রু করে তো লেফট ব্যাক তখন ভিতরে চলে আসে, তখন ওখানে ক্যাপিয়ানার তাদের যে লেফট উইং ফরওয়ার্ড, সে কিন্তু দুর্দান্ত একটি ফিনিশ করে। তো সেই ফিনিশিংয়ের মধ্যে যদি আমরা চিন্তা করি, সেখানে ডিফেন্ডার তো ভুল ছিল, তারপরে গোলকিপার আমরা প্লিংফোর্ডকেও দেখেছি এত নিয়ার পোস্টে এত ইজিয়েস্ট বল হাত লাগানোর পরে বা হাতে ট্রাই করার পর সে বলটা রাখতে পারেনি। তো সেই জায়গা থেকে যখন টেন্স এবং ফার্স্ট হাফ, সেকেন্ড হাফে যে তুখেলকে দেখা গেছে যে তার টিম নিয়ে অ্যানালাইসিস করছে এবং তারা কিন্তু আগের সবারই কিন্তু যেটা প্ল্যান 1 এবং প্ল্যান 2 এবং প্ল্যান 3 থাকে এক একটা কোচের, তো প্ল্যান 2 তারা অ্যাপ্লাই করা শুরু করেছে। যে উইং থেকে তারা যে দুটো ওদের ফুল উইঙ্গার ছিল, একদিকে রাশফোর্ড অনেক মিস করছিল আর এদিকে সাকা অনেক বেশি বল ড্রিবেল করছিল, যে বলগুলি পাওয়ার জেনারেট করে যে ক্রসগুলো সেগুলো হচ্ছিল না। সে অনেক বেশি ইন স্টেপ ভিতরে ঢুকে সে ছোট পাসে খেলতে যাচ্ছিল, যেখানে হ্যারি কেনে মার্ক থাকার পরে সেই জায়গা থেকে স্পেস তৈরি করে বল ফিনিশ করতে পারছিল না। সেকেন্ড হাফে আসার পরে টিমে চেঞ্জ আসে এবং মাঝখানে মিডফিল্ডে যে ওদের হোল্ডিং দুটি অ্যান্ডারসন এবং রাইস, পরে রাইট ব্যাককে তুলে নিয়ে রাইসকে রাইট ব্যাকে রেখে নিয়ে আসে এবং দুই ফুল ব্যাককে চেঞ্জ করে গ্রডন এবং রাইট সাইডে এলে মোদিকা। এই দুজনে আসার পরে 60 মিনিটের পর থেকে টিমের খেলা চেঞ্জ হতে থাকে, যেটা আমরা ব্রাজিল ম্যাচে দেখেছি। অনেক বেশি উইং থেকে এসে ক্রস করতে হবে, ভিতরের দিকে যাবে এবং সেই স্পেসটা সেইভাবে তৈরি হয়, আমরা ভিতরের দিকে দেখেছি। এবং সেখানে কিন্তু হ্যানিকেনের মতো প্লেয়ার আছে, সে সতীর্থ প্লেয়ার এবং টিমের জন্য যেটা খেলতে হয় অ্যাজ এ ক্যাপ্টেন নক, এবং সে 10 মিনিটের মধ্যে সেটাকে আপিল করেছে। 75 মিনিটে প্রথম বল রাইট সাইড থেকে আসে, সেই ক্রস পিছনে চলে যায়, সেখান থেকে আবার গ্রাউন্ডে একটা বল ঝুলিয়ে দেয় এবং মার্কিংয়ে ছিল, কিন্তু খুব কড়া মার্কিংয়ে ছিল হ্যানিকেন। সেই প্লেয়ারকে ডিস্ট্রয়েড করে স্পেস ক্রিয়েট করে পিছন থেকে এসে হেড করে। এবং সারা ম্যাচে কিন্তু কঙ্গোর গোলকিপারকে আমি ক্রেডিট দিচ্ছিলাম যে তার দুর্দান্ত সেফে অনেকগুলি, এর আগে জুড বেলিংহামের বল
তারপরে সাকার বল, র‍্যাশফোর্ডের গোল, এইগুলি সব তিনি যেভাবে প্রতিরোধ করে তুলেছে, এটা আসলে একাই আমরা দেখছিলাম যে তিনি যেভাবে আসলে প্রতিরোধ গড়ে তুলেছে গোল পোস্টে। আমরা একটু দেখতে চাই দুই দলের পরিসংখ্যানটা ম্যাচে, কারণ স্বাভাবিকভাবে ইংল্যান্ড খুব এগিয়ে থাকবে, এটাই খুব স্বাভাবিক। ডিআর কঙ্গো, আমরা একটু দেখতে চাই বল পজিশনের 60% ইংল্যান্ড এগিয়ে ছিল, 40% ছিল ডিআর কঙ্গোর দখলে। গোলমুখে শট তারা নিয়েছেন ইংল্যান্ড, 7টি মাত্র নেওয়ার সুযোগ পেয়েছে ডিআর কঙ্গো। সফল পাস ছিল 90%, 82% পাস ছিল ডিআর কঙ্গোর। সেফ তারা মাত্র করেছে একটি, এবং খুব স্বাভাবিকভাবে ডিআর কঙ্গোকেই সেফ বেশি করতে হবে, 5টি সেভ করতে হয়েছে। আপনি যেটা বলছিলেন, হলুদ কার্ড আসলে দুই দলই একটি একটি করে পেয়েছে, কোনো লাল কার্ড নেই। এই ফ্যাক্ট দেখে তো আসলে খেলার যে আমেজটা সেটা বোঝার কোনো উপায় নেই, অনেক পার্থক্য থাকে। তারপরও আসলে এটা একটা প্রাথমিক একটা ডাটা। হ্যাঁ, স্ট্যাক হলো ফুটবলের জন্য যে থাকে, যেটা কি করছে সেটা কিন্তু গোলের জন্য বা জেতার জন্য কিন্তু অনেকটাই এটা দাবিদার রাখে না। এখন দেখা গেছে যে এমনও রেকর্ড আছে 82% এবং 18% বল পেয়েও কিন্তু স্পেন যখন খেলেছে সুইজারল্যান্ডের সাথে প্রথম ম্যাচেই তারা কিন্তু হেরেছিল 80%, 20%। কিন্তু বল পজিশনটাই ক্রেডিট না, আমাকে টুয়ার্ডস দ্য যেটাকে বলে আমরা অ্যাটাকিং সাইডে এবং পাসের সফলতা এবং গোলমুখে কতগুলো শট আমি রাখতে পেরেছি। আমি 22টা শট মারলাম অন টার্গেটে, অফ টার্গেটেই সব গেল, একটা গেল টার্গেটের, কাজ হবে না। তো সেই জন্য ক্রিয়েট যেটা চিন্তা করা হয়, সেই চেঞ্জ করার পরে হ্যানিকেনের যে একক নৈপুণ্য সেটা আবার দাবিদার। এবং হ্যানিকেন ঘানার বিপক্ষে যখন গোল শূন্য ড্র করেছিল ইংল্যান্ড, এবং হ্যারিকেনও সেভাবে আসলে নিজের পারফরমেন্স ফুটিয়ে তুলতে পারছিলেন। এই ম্যাচে খুব বেশি দরকার ছিল হ্যারিকেনকে সামনে এসে লড়াই করা, যেহেতু আর্মব্যান্ড তিনি পরে নামছেন। আমরা যদি রক্সি ভাই গোলগুলো একটু বিশ্লেষণ করতে চাই, এই ম্যাচে দুর্দান্ত একটা গোল করেছে একদম ম্যাচের শুরুতেই ডিআর কঙ্গোর যে গোলটা ছিল, খুব ব্রায়ানের খুব বুদ্ধিমত্তার প্রশংসা দিতে হবে আসলে। তিনি আসলে ইংল্যান্ডের মতো দলের সাথে খেলতে নেমে যে ভয় পাওয়া, সেই বিষয়টা একেবারেই তাদের দলের মধ্যে ছিল না। এই জিনিসগুলো যাকে এইসব প্লেয়ারকে ক্রেডিট দেবে, ও কিন্তু ইংলিশ লিগেই খেলে। হ্যাঁ, ফুলহাম এবং নটিংহাম ফরেস্ট এগুলোতে প্লেয়ারই এরা অনেক বেশি খেলে, যার জন্য এখানে ম্যাচে তো প্লেয়ারের ডিফারেন্সটা সেরকম না। হ্যাঁ, ম্যাচ কতটুকু পায়, ম্যাচ টাইম কতটুকু পায় সেই জন্য। কিন্তু অ্যাজ ইউজুয়াল যে কত সাবলীল এবং নেয়ার পোস্টে ওপেন ছিল যতটুকু জায়গা, সেখানে কিংফোর্ডকে ফিনিশ করেছে। কিংফোর্ড টাইমিং অফ ডাইভ যেটা বলা হয়, গোলকিপারদের জন্য দীর্ঘদেহী, নিচে পড়তে গিয়ে অনেক সময় লাগে, সেই জন্য পারফেকশন অনেক বেশি ছিল। এবং টিম ডিফেন্স যদি বলি, এখানে আমাদের ডিফেন্ডার 1, 2, 3 এই তিনটে থাকতে হবে লাইনে, আমরা যেটা ডিফেন্ডিং বলি। এবং এই ম্যানটা নাই এখানে, কার মার্কিং ছিল এখানে, ফুল ব্যাক এখানে নেমে আসেনি। তো এখানে কাজ ছিল, এখানে খেলছে সাকা, যে এই ওপেন প্লেয়ারটা উইঙ্গারকে কে ধরবে, অর এখানে অ্যান্ডারসন ওকে তাকে ব্লক করতে হতো, তাহলে এই স্পেস পাবে না। কিন্তু ওই যে প্রথম কঙ্গোকে তারা ওইভাবে নেয়নি, করতে পারেনি, ফার্স্ট অ্যাটাকেই এরকম গোল হবে বা যেই জায়গায় ডিফেন্ডিং থাকবে, গোলকিপার পজিশনে বলেছে ব্লক, এবং ফিংফোর্ড আর টু ওপেনে থাকবে, তাহলে স্পেসটা পেত না। আমরা যদি একটু দ্বিতীয় গোলটি দেখতে চাই, এবং রক্সি ভাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি যেটা বলছিলেন, র‍্যাশফোর্ড, বুকায়ো সাকা একের পর এক যেভাবে অ্যাটাক করছিল, তারপরে গোল পাচ্ছিল না। এটা অবশ্যই যারা গোলরক্ষক ছিল ডিআর কঙ্গোর, তার অবদান অবশ্যই নিশ্চিত, এবং 74 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে ইংল্যান্ডকে। আবার একটু যাই, আমরা দেখা যে ক্রেডিট ফর হ্যানিকেন অলওয়েজ এ ফার পোস্টে থাকে, স্পেস পিছন থেকে, এই যে পিছনে আছে, হ্যাঁ, এবং এই জায়গাটা যে খালি রেখেছে এটাই ছিল, এখানে প্লেয়ার মার থাকবে, এই থাকবে লাইনে, যার জন্য পিছন থেকে এসে সে স্পেসটাকে কাজ করছে। দেখেন ওকে ফেইন্ট করেছে, ভিতরে আসছে এবং জায়গা তৈরি করে নিয়েছে। হ্যাঁ, এবং খুব ইজি হেড করে কিন্তু, হ্যাঁ, এবং এখানে দেখা গেছে যে গোলকিপার আগের যে ক্রেডিটটা ছিল, এখানে কিন্তু গোলকিপার নিয়ারেস্ট পাওয়ার আমি জানি না, হাত লাগানোর পরে বলটা পারফেক্টলি সেভ করতে পারেনি। কিছু সময়ের জন্য তাকে গার্ড দেওয়ার যে বিষয়টা, সেটা কি আসলে নজরটা সরে গেছিল। এই যে এটা হলো, এটাকে বলে সিলি মিস্টেক অফ কনসেন্ট্রেশন। হ্যাঁ, মিস্টেক করছে এবং কনসেন্ট্রেশন ওই থেকে হারিয়ে গেছে, যে এতক্ষণ যে মার্ক ছিল সে মার্কে ডিসলাইক করে পিছন থেকে এসে সেটা ওপেন করেছে। সেই জায়গা থেকেই আসলে বড় প্লেয়ার বা ক্রেডিট দেওয়া যায়, এবং এই বছর অনেক ভালো ফর্মে আছে হ্যারিকেনে, সেই ক্রেডিটটা তাকে যায়। বায়ার্ন মিউনিখে সে 28টা গোল করেছে, সর্বোচ্চ গোলদাতা, এবং সব ট্রফি তারা জিতেছে। হ্যারিকেনের উপরে নির্ভর করে ইংল্যান্ডকে এখন চিন্তা করা হচ্ছে যে অনেক দূর যাবে। আমরা হ্যারিকেনের ম্যাচে দ্বিতীয় গোলটি দেখতে চাই, যেটা জোড়া গোল হয়েছে, এবং এই বিশ্বকাপে 5টি গোল তিনি করে ফেলেছেন, এবং পেলেকেও তিনি ছাড়িয়ে গেছেন বিশ্বকাপের গোল দেওয়ার যে রেকর্ডটা। এটা একটা বড় ব্যাপার। কিন্তু জুড বেলিংহামের সেই ক্রেডিট 1v1 কিন্তু মিস করার পরে এই বলের ক্রেডিট হলো আবার গর্ডন, এখানে সুন্দর একটা বল ব্যাট শট করে, হ্যানিকেন ভিতর থেকে ক্লিয়ার করার চেষ্টা করেছিল কিন্তু প্লেয়াররা ডিআর কঙ্গো সেটা পারেনি। ওই যে একই জিনিস, লং রেসে যে এবং ম্যাচের যে এক্সপিরিয়েন্স, এই প্লেয়ারকে জায়গা তৈরি করে দেওয়া এবং এই জায়গা থেকে বেরিয়ে আসা, সেই জিনিসগুলি আস্তে আস্তে, এবং এগুলো যাদের বলা হয় যে
নন এক্সপিরিয়েন্স প্লেয়ার বা বড় ম্যাচ না খেলার অভিজ্ঞতা কিন্তু শেষের দিকে তারা কনসেন্ট্রেশন লুজ করতেছে, সেই মিস্টেকেই তারা গোলটা হয়। তবে রক্সি ভাই, এই জিনিসটা কি আসলে মানে আপনি কিভাবে দেখবেন আমি জানি না, যে একটা বড় দল যারা বিশ্ব চ্যাম্পিয়ন ছিল, দেখেন 4 জন প্লেয়ার তাকে ওপেন মিক্স করছে, এখানে ব্লক করতে পারেন না লাইন, এবং গোলকিপারের উপর যাওয়ার সুযোগ পায়নি। তো এক্সপিরিয়েন্স প্লেয়ার বলটাকে হ্যারিকেন খালি ওপেন করার পরেই কিন্তু বারে মারে, ওরাও বুঝতে পারেনি যে এত শর্ট ডিস্টেন্সে এসে গোল বারে মারবে, মনে করছিল যে তৈরি করতে পারে। এবং 7 জন প্লেয়ার কিন্তু সেখানে উপস্থিত বক্সের ছিলেন, কেউ ভিতরে আসলে থেকেও বলটাকে কিছু, তার থেকে আসলে ছিনিয়ে নেওয়ার এই যে স্পেস তৈরি করে নিয়েছে যেটা শুটিং এর জন্য জায়গা হয়, ওখানে ছিল, এখান থেকে বেরিয়ে আসছে, কিন্তু ব্লক করতে পারেনি, বল নেয়ারে শুট করে গোল করে। এবং তিনি আসলে সুবিধা মতো যেখান থেকে আসলে যেখান থেকে মারা যায়, হ্যাঁ, যে আমার পারফেক্ট স্পেস তৈরি করা হয় এবং কনসেন্ট্রেশনটা সরিয়ে নিয়ে যায় যে আমি বল মারবো, এটা কিন্তু বুঝতে দেয়নি, তারপরে সে পাওয়ারফুল শুটটা করে এবং অনেক ভালো ফিনিশিং এর জন্যই এটা কিন্তু ইংল্যান্ডের একটা রেকর্ড যে 1966 সালের পর প্রথমার্ধে গোল হজম করে আবার দ্বিতীয়ার্ধে তিনি তারা ব্যাক করে ম্যাচ জয়, এটা কিন্তু 1966 সালের পর এই প্রথম তারা এই রেকর্ডটা আমার যতটুকু জানা মতে, আমি যতটুকু জানি, মনে হয় 11টা ম্যাচে তারা লুজ করেছে, 2টা ম্যাচ ড্র করেছিল। এই ফার্স্ট তারা পিছিয়ে থেকে প্রথম 2-1 গোলে জিতেছে ইংল্যান্ডের। যে মানে ইংল্যান্ডের মতো একটা বড় দল এইভাবে 74 মিনিট পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে, এটা আসলে বিশ্বকাপের মঞ্চে এটা কি খুব স্বাভাবিক মানে ব্যাপার কি না, স্বাভাবিক মানে এখানে ক্রেডিট দিতে হবে আসলে ডিআর কঙ্গোকে, কারণ তাদের অ্যাটাকিং জোনে যাওয়ার পরে যে ডিফেন্ডিং এবং ফেজ অন্য যে টিমগুলো দেখেছে যে আফ্রিকানরা বেশি লো ব্লকে খেলে এবং ব্লক রেখে নেগেটিভ ফুটবল বলে, সেটা না, ওরা কিন্তু সমান তালে খেলেছে এবং মিডফিল্ড থেকে অ্যাটাকিং জোনেও প্রচুর গিয়েছে, খেলার মতো যেটা খেলা সেটাকে। কিন্তু ইংল্যান্ড টিম বেশি ম্যাচটাকে মনে হয় যে পাজেল হয়ে গেছে, ডমিনেট করার জন্য যে বেশি এক্সাইটেড ছিল এবং খুব হ্যারি, যেটাকে বলা হয় তাড়াহুড়া করছিল, যে প্ল্যানিং অনুযায়ী প্রথম 10 মিনিটে গোল খেলে 90 মিনিট থাকে, যদি আমরা এক্সট্রা টাইম ধরি, সেকেন্ড হাফে বলেছে 6 মিনিট, আবার ফার্স্ট হাফে দিয়েছে 6 মিনিট, তাহলে আরো 90 এর সাথে আরো 10 মিনিট 12 মিনিট পায়। শেষ ষোলোতে আসলে কোন জায়গাটাতে আরো একটু বেশি চতুর হতে হবে বা মনোযোগটা বাড়াতে হবে টমাস টুখেলকে শেষ ষোলোর জন্য? না, এই যে এখানে বড় টিমের যে ডিফারেন্স, আমি বারবার বলছি, এক্সপিরিয়েন্স টিম যে সেকেন্ড হাফে যাওয়ার পরে টিম পিছিয়ে থাকে বা ড্র আছে, সেখান থেকে ট্যাকটিক্যালি যে চেঞ্জ, খেলার প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, ছোট পাশে ভিতর থেকে খেলার থেকে আমি এখন ওয়াইড স্পেসে বড় করব এবং উইং থেকে বেশি জেনারেট করব, ক্রস জেনারেট। এবং 3টা ম্যাচই আমরা যা দেখি, বেলজিয়ামও এইভাবে জিতে গেছে এবং ইউএসএ এইভাবে জিতেছে, আমরা যদি পরে ম্যাচে যাই এগুলো দেখব। তো প্রথম ম্যাচে কিন্তু এটা দেখিয়েছে, আমরা যদি বলি এখন ডন কার্লোস আনচেলত্তি, তারা জাপানের এগেস্টে যেই ম্যাচ খেলে বের করে নিয়ে গেছে ব্রাজিলকে, তারই প্রতিফলন কিন্তু আমরা পরে ম্যাচগুলো দেখছি, অনেক বেশি ওয়াইড স্পেসে যাচ্ছে, উইং থেকে বক্সের ভিতরে ক্রস হচ্ছে, সেই জায়গায় ভালো একটা টেকনিক তিনি রপ্ত করেছেন, সেটা হচ্ছে যে জাপানের হাইট যেহেতু কম, সেজন্য লম্বা ক্রসে তিনি খেলিয়েছেন ফুটবল। এটাই হলো একটা কোচের ট্যাকটিক্যালি কোন জায়গাটা ওরা পিছিয়ে রয়েছে বা কোন জায়গায় দুর্বল, সেই জায়গাটাকে আমাকে অ্যাটাক করতে হবে, সেই জায়গাটাকে আমাকে ইউজ করতে হবে, এবং এটা সাকসেস। এবং একটা কাজ করে তিনি সুবিধাও বের করে আনতে পেরেছেন। আমরা বলছিলাম যে ইংল্যান্ডের পরেও আমরা দেখলাম যে বেলজিয়াম এবং সেনেগালের যে ম্যাচটা রয়েছে, বিশেষ করে সেনেগাল এগিয়ে থেকেও তারা আসলে ম্যাচে শেষ পর্যন্ত যে দাপটটা সেটা ধরে রাখতে পারেনি। এটাকে আসলে তারা যে ব্লকের যে বিষয়টা বা ডিফেন্ডিং ভাবে যেভাবে আসলে খেলার কথা ছিল, 2 গোলে তো আমরা এগিয়ে গিয়েছি, সেই জায়গাটা তাদের পরিকল্পনায় ব্যর্থ ছিল কিনা? অবশ্যই এখানে কোচ, আসলে বেলজিয়ামের কোচকে ক্রেডিট দিতে হবে, গার্সিয়া, রোড গার্সিয়া, এখানেও কিন্তু সেমি ট্যাকটিক্যালি তারা চেঞ্জ করেছে তাদের টপ 2টো প্লেয়ার 2 গোলে পিছিয়ে থাকার পরে। আমরা সবচেয়ে বেশি এবারে ফুল ইংলিশ লিগে আমরা যদি দেখি, এখানে সবচেয়ে ডুকুকে অ্যাটাকিং এবং ফুল ব্যাকে সে তছনছ করে, এবং তার নিজস্ব বা পায়ে ডায় পায়ে 2 জায়গায় গোল করার মতো আছে, এবং ওদের সবচেয়ে এক্সপিরিয়েন্স এবং টপ প্লেয়ারের মিডফিল্ডের প্রাণ বলা হয় ডি ব্রুনিয়াকে, তাদের 2টো প্লেয়ারকে উঠিয়ে নেয়। এবং তা বেসিক্যালি এখানে দুজনকে রাস্কিন এবং লুকাকুকে ঢোকানো হয়, এবং লুকাকু নাম্বার 9-এ বক্সের যে দীর্ঘদেহী, এটাই তার অ্যাডভান্টেজ, বক্স প্লেয়ার হিসাবে সে কম দৌড়ায় কিন্তু ভিতরে বক্সে বল পেলে 1 এবং 2 টাচে ফিনিশ করে, যেটা হ্যারিকেনও দেখেন 2টো টাচ করেছে ফিনিশ করছে, হেডে একটা বল পেয়েছে ফিনিশ করে, 1 টাচ ফিনিশার। এই বক্স প্লেয়ারদের এটাই বড় অ্যাডভান্টেজ, সেই জায়গায় চলে যেয়ে সেই একই অবস্থা, উইং থেকে বল ক্রসে আসছে, মিস্টেক করেছে এবং উইং থেকে ক্রস জেনারেট করছে, নেয়ার পোস্টে লুকাকু ফিনিশ করেছে, গোলটা যদি আপনি দেখান তাহলে ওই জায়গায় আসবে। এবং এই যে মিডফিল্ডের কন্ট্রোলটা, এটা আসলে স্টেপ বাই স্টেপ আসলে সেনেগাল এটা মিস্টেক করেছে এবং তারা 2-2 গোলে ড্র করে। সেই জায়গা থেকে যখন আবার 30 মিনিট এক্সট্রা টাইমে যায়, সেই জায়গা থেকে মনে হচ্ছিল তখন সেনেগাল তার ডিফেন্ডিংয়ের বা যেই কম্প্যাক্টনেসটা সেটা কিন্তু হারাচ্ছে। এই জায়গাটাই সুযোগ নিয়েছে বেলজিয়াম এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং ক্যাপ্টেন যে টিলম্যান্স, যেই বলে হেড করেছে, যে জায়গা থেকে সেকেন্ড গোলে যদি উইনিং চিন্তা করা হয়,
তার হাইট কিন্তু এরকম ভালো না, ডিফেন্ডার এবং গোলকিপারের ভিতরে যে রিস্ক নিয়েছে, তো সেখানে ক্রেডিট দিতে হয় সে টিমের জন্য। সেম হলে ক্যাপ্টেন, অ্যাজ এ ক্যাপ্টেন তারও 2 গোল কালকে। হ্যাঁ, লাস্ট বলটা সে কিন্তু পেনাল্টি শুট আউটে গোল করে। তো টেলিম্যান্সকে এখানেও ট্যাঙ্কস দিতে হয়। ট্রেসার এবং টেলিম্যান্স, এই অ্যাডামস, এই যে কম্বিনেশন তারা যে প্রেফার করে, এবং তখন তারা আর মিডফিল্ড খেলে নেই, তারা ফুল ফরওয়ার্ডে চলে যায়, লুকাকুর সাথে অনেক সাপোর্ট করে আসলে খেলে। আমরা একটু দেখতে চাই যে এই ম্যাচের স্টেটটা আসলে কিরকম, দুই দলের মুখোমুখি লড়াই, কে কার থেকে আসলে এগিয়ে রয়েছে। বল পজিশনে খুব বেশি এগিয়ে নেই কাছাকাছি বেলজিয়াম, ছিল। 52% আর 48% সেনেগাল। আমরা দেখেছি যে অ্যাটাকিং এ বেশিরভাগ অ্যাটাকিং এ আসলে প্রথমার্ধেটা তারাই দখলে নিয়েছিল, সেনেগালের আন্ডারে ছিল। গোলমুখে শট তারা দুজনেই আসলে সমান সমান রয়েছে। সফল পাসও খুব খুব কাছাকাছি রয়েছে। খুব মানে বড় দল যেহেতু খুব স্বাভাবিকভাবে সেম সেম থাকবে। সেফ তাদের সমান সমান রয়েছে। হলুদ কার্ড একটি এবং বিতর্কিত যেটা বলছিলাম যে লাল কার্ড রয়েছে, এই বিতর্কিত নিয়ে আমরা একটা কথা বলবো। তবে গোলগুলো একটু দেখতে চাই যে সেনেগাল আসলে প্রথম দিকে যেভাবে অ্যাটাকিং এ গিয়ে খুব দ্রুতই আসলে এগিয়ে গেছে, তারপরে সেইটা ধরে রাখতে পারেনি। এটা আসলে তাদের বড় হতাশার জায়গা থাকবে। এবং আপনার এই প্রথম গোলটা আপনি যেটা দেখছেন 12 বা অথবা 13 মিনিট, আমি যদি ভুল না করি, সেম ভাবে কিন্তু গোল করার একটা পজিশন ছিল এবং কোর্তোয়া কিন্তু ওইটাকে ঠেকিয়ে দিয়েছে। এবং আজ যিনি সেনেগালের ছিল তারও কিন্তু পরে 2 বার বা 3 বার বল টাচ করার পরে বলটা বাইরে চলে গেছে। হ্যাঁ, প্রথম বলে যে ফার্স্ট অ্যাটাকটা হয়েছিল সেনেগালে, সেখানে কোর্তোয়ার হাতে টাচ ছিল এবং এই অ্যাটাকার যে ছিল সে পড়ে যায় এবং 2 বার টাচ করে প্রথম বারে লাগে, তারপরে বলটা মারতে পারেনি। কিন্তু এখানে সেকেন্ড অ্যাকশন ছিল যে কনসেন্ট্রেশন লুজ করে এবং প্লেয়ারের ভিতরে যে থাকে মাঝখানে সে হেড করার পরে সেকেন্ড ম্যান ও রেডি ছিল স্মাইলি, এবং ফার্স্ট টাচেই সে ওপেন হয়ে যায়। ডিফেন্ডারও তার ওর কনসেন্ট্রেশন মিস করে যে এখন ফলো থ্রু এবং গোলকিপারের টাচ থেকে আসলে ওখানে কোনো অফসাইড হবে না, যার জন্য সে ইজিএস গোল করতে পেরেছে। এবং এটাও কিন্তু করতো আসলে ঠেকে দেওয়ার চেষ্টা করছে। এবং একই সেম যেটা বললাম যে বারেও কিন্তু এই বলটা লেগেছিল, তবে শেষ পর্যন্ত আসলে তিনি বললেন বারের থেকে রিটার্ন আসার পরে সে ওপেন পেসে যে একদম সতর্ক অবস্থানে যে বল সুযোগ মিস করা যাবে না প্রথমবারের মতো। সেনেগালের দ্বিতীয় গোলটি যদি আমরা একটু দেখতে যাই যে ইয়ান সারে মাঝমাঠ থেকে কিন্তু বড় একটা লং শট নিয়ে তিনি এগিয়ে দিয়েছেন, যিনি গোলটা করেছেন। এই গোলটা আসলে মাঝখানে কিছু করার ছিল কিনা? হ্যাঁ, এখন অবশ্যই যখনই লং পাস করা হয়, ডিফেন্ডার যদি 3 ব্যান্ড ডিফেন্ডার থাকে, এখানে কিন্তু তাকে প্রথমে অবজার্ভ করেনি। যখন রানিং অফ দ্য বল বিটুইন বিহাইন্ড ডিফেন্স, তখন ওর স্পিডে জেনারেট করে এবং বের হয়ে যায়। ওকে যদি করতে হতো তাহলে ওই জিনিসে ওকে ওখানে ব্লক করতো বা ওখানে ফাউল করতো, যেটা প্রফেশনাল ফাউল হয়, জার্সি টানতো বা ইয়ে করতো, একটা ইয়েলো কার্ড রিড করতো, কিন্তু গোল রিসিভ করতো না। এবং বল যখন বেড়ে গেছে তখন ওখান থেকে পিছনে মারা, এবং অতিমাত্রা সে বুদ্ধিমান, সে কিন্তু বক্সে ঢুকে যায় খুব ফার্স্ট টাইম। এখন যদি তাকে মারে রেড কার্ডও হবে এবং পেনাল্টি হবে, তো দুদিক থেকে পিছিয়ে গেছে প্লেয়ার, তখন ওইটা আর করতে পারে না ডিফেন্ডাররা। এই দেখেন এখানে যখন মিস্টেক, এই যে লাইন এবং এটা থাকতে হবে ওর পিছনে, ও থাকতে হবে এখানে, তাহলে একটা প্যারালাল লাইন, যেটা আমরা 3 ম্যান বা ডিফেন্ডার বলি। তো প্লেয়ারকে যখন স্পেস দিয়ে দিচ্ছে, সে ফার্স্ট প্লেয়ার ওটাকে সুযোগ নিয়েছে এবং ফার্স্ট আসে সে বক্সে ঢুকে গেছে। এখন তাকে যদি ডিফেন্ডও করে, যদি বল নাও মারতে পারতো, এটা পেনাল্টি হতো। তো সেটার অ্যাডভান্টেজ পজিশনে সে অলওয়েজ চলে গেছে, কিন্তু সে গুড ফিনিশার। আমরা দেখছিলাম যে বেলজিয়ামও কিন্তু মাঝখানে বেশ কয়েকবার অ্যাটাক করেছে, তবে সেই সফলতা পায়নি। আমরা লুকাকুর পরিবর্তনের পর আমরা দেখলাম নামানোর পরে টিমটা একটা মজ্জীবিত হয় এবং একটা অন্যভাবে টেকনিকটা সাজিয়েছে, পজিটিভ পজিশন চলে যায়। হ্যাঁ, দ্রুতই আসলে গোলটা পেয়ে গেছে। আমরা যদি বেলজিয়ামের গোলটা দেখতে চাই, যে বেলজিয়াম আসলে গোল শোধের যে প্রথম গোলটা করেছে, সেই গোলটা একদম শেষ মুহূর্তে গোলগুলো করেছে। এই যে এই স্পেস পায়, এখানে যাচ্ছে, এই যে লুকাকু নেয়ার পোস্ট প্রথম টাচে দিয়েছে এবং ফার্স্ট ওয়ান টাচে সে ফিনিশ করেছে। তো এইটা হলো এখানে সাথে কনসেন্ট্রেশন লুজ, কিন্তু ডিফেন্ডারে এতগুলি থাকার পরে লুকাকুকে ওইভাবে মার্ক করতে পারে না। আর ওর বলের অ্যাডভান্টেজটা লুকাকু, এটা আসলে ক্লিয়ারনেস বলটা চলে আসে, যেখানে মার্ক আছে, কিন্তু এখানে দুজন আসছে, বলটা দিতে পারেনি, ওকে ব্লক করেছে এবং সে খুব ভালো ফিনিশার। এখান থেকে এখানে এটা খুবই পজিটিভলি একটা শুট এবং গোলকিপারের মাথার উপর দিয়ে গেছে, এত কাছ থেকে আসে, অবজারভেশনে তার ভুল ছিল, তাই বল রাখতে পারেনি। এবং লুকাকু নামার পরে যে মাঠে যেটা পরিবর্তন এসেছে, আপনি বলছেন দল উজ্জীবিত হয়েছে, টেকনিকে পরিবর্তন এসেছে, সেটা কিন্তু স্পষ্ট। এবং ম্যাচের শেষ দিকে আসলে গোলগুলো শোধ করা হয়েছে, সমতায় ফিরেছে। আমরা যদি বেলজিয়ামের দ্বিতীয় গোলটি দেখতে চাই, যেটা সমতায় বললাম, গোলটা, ট্রেলসম্যান যে দীর্ঘদেহী এটা ফার্স্ট গোলটাই দেখাচ্ছে, নিয়ার পোস্টে ফিনিশ করার পরে এখান থেকে আসবে। হ্যাঁ, এই যে এই বল ক্রস করেছিল গোলটা হয়েছিল এবং টেলিসম্যান, এই যে ট্রেসকো বল ছেলেছে নাম্বার, সে বক্সের জেনিট, বারবার বলা হচ্ছে বক্সে ক্রস ফেলো, যে ডিফেন্ডার মিস করবে, এবং সে অনেক রিস্ক নিয়েছে। তার হাইট কিন্তু
ডিফেন্ডার এবং গোলকিপারের তার চেয়েও ছোট, কিন্তু সে পজিটিভলি গিয়েছে এবং টিমের জন্য খেলেছে, যে আমি ব্যথা পাই বা যা হোক, এখানে কিন্তু নাম্বার অফ প্লেয়ার বেশি। এই যে আমরা যেটা বলি মিউরাকেল অ্যাডভান্টেজ, যেহেতু আমরা 1 2 3 4 5 আর ওরা আছে 1 2 3 4, তো এই যে বক্সে নাম্বার অফ প্লেয়ার যখনই ভিতরে যাবে তখনই অপোনেন্টের জন্য এটা ডেঞ্জারাস পরিচয় এবং তারা মিস্টেক করে সেই সুযোগটা কাজে নিতে পারে। আর সবশেষ ম্যাচটা যেটা আসলে সমতা ভাঙার যে ম্যাচটা ব্যবধান, সেটা পেনাল্টি থেকে হয়েছিল এবং এই পেনাল্টি নিয়েও বিতর্ক রয়েছে। তবে আমরা বিতর্কের আগে আমরা পেনাল্টিটা একটু দেখতে চাই রক্সি ভাই। টেলিম্যান গুড ফিনিশার এবং কনফিডেন্টলি এত সুন্দর, হ্যাঁ, গোলকিপারকে একটা সাইড নিয়ে এত সুন্দর ফিনিশ করেছে। এটা তখন আর মানে ওই বেলজিয়াম তখন অনেক ওই পর্যায়ে চলে গেছিল যে গোলকিপার কি ভেবেছিল যে রাইট ফুটেড হওয়াতে হয়তো বা তিনি তার বামে হয়তো বা না, গোলকিপার ভাবলে এটা হবে না। এটা গোলকিপার একটা ট্যাকটিক্স থাকে, যেটা আমরা প্র্যাকটিসের সময় বলি বা ওরা করে, যে কোনো একটা সাইডে ফুল যায়, এটা যদি কনসেন্ট্রেশন মিলে যায় তাহলে ওটা সেভ হবে, একটা সাইডই নেয়। আচ্ছা, এটা তো খুব স্বাভাবিক, একটা সাইড চলে যাবে। আমরা যেটা বলছিলাম যে পেনাল্টি নিয়ে যে বিতর্কটা আসলে তৈরি হয়েছিল এবং অনেক বিশ্লেষকরা বা সাবেক ফুটবলাররাও এটা নিয়ে বেশ বলছিল যে এই পেনাল্টিটা হবে না। এই পেনাল্টি নিয়ে আমরা আলোচনা করব, তবে বিরতির পর। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির, সাথেই থাকুন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এখন মাঠে রক্সি ভাই, যেটা বলছিলাম যে বেলজিয়াম এবং সেনেগালের যে বিতর্কিত পেনাল্টি, এটা নিয়ে অনেক বিতর্ক এরই মধ্যে তৈরি হয়েছে। শুধু এই ম্যাচে বিতর্ক না, রেফারির যে সিদ্ধান্তগুলো সেগুলো আমরা ম্যাচের শুরু থেকেই, বিশ্বকাপের শুরু থেকেই দেখছি। আমরা যদি একটু পেনাল্টি হওয়ার যে মুহূর্তটা বা যেখানে কেন পেনাল্টি হলো, ট্যাগল কিসে করতে গিয়েছিল, আমরা যদি একটু দেখতে চাই, সেই জায়গাটাতে নিশ্চয়ই আমরা দেখতে পারবো যে সেনেগালের একজন ফুটবলার ছিল, তিনি আসলে ইউরিকে যে ট্যাগলটা করেছিল সেটার জন্য আসলে পরবর্তী সময়ে করা হয়েছে। আমরা পেনাল্টিটা দেখছি, তবে পেনাল্টির আগে যে মুহূর্তটা আসলে গোল, সেটা একটু দেখতে চাই। কেন বা কোন সময় ট্যাগল করতে গিয়ে পেনাল্টিটা হয়েছে সেই ফুটেজটা যদি একটু দেখতে চাই। এবং মানে নেই, বারবার একই জিনিস দেখাচ্ছে। এবং এটা রক্সি ভাই, এটা কিন্তু খেলা শুরু হওয়ার পরবর্তী সময়ে কিন্তু পরে ভিআর এর কথা অনুযায়ী রেফারি পরে মার্টিনেজ, তিনি কিন্তু পরে অনেক সময় নিয়ে নিয়েছে। এই যে এখন দেখাতে পারে মনে হয়, আপনি যদি একটু দেখেন এই জায়গাটাতে যে অনেকটা সময় নিয়ে লাইনে ওয়াইড প্লেয়ার যায় এবং এই যে ট্যাকেলটা করে, হ্যাঁ, এই ট্যাকেলটা মনে হচ্ছিল না বা ওরা আপিল করেনি, কিন্তু পরে যখন এটা বেলজিয়ামের প্লেয়ার বিহাইন্ড রান করেছে এবং ডিফেন্ডার ও ছিল ওর সাথে, যে স্পেস ক্রিয়েটের সময় যখন যায়, কিন্তু বলে না ট্যাকেল করে, ওটা কিন্তু ওর ট্যাকেলটা যে লেগেছে ওর পায়ে, যার জন্য রেফারি কে নক করে ভিআর, এবং ভিআর যখন নক করে তখন ডিসিশন যেহেতু ক্লোজ ছিল, সে ডাউট তখন সেই স্ক্রিনে নিজে যায় এবং নিজে যে ক্লোজ ডিস্টেন্সে তখন যে টিভিতে দেখে, তখন দেখে যে বলের লাগার আগে ওর পায়ে এই ট্যাকেলটা লাগেছে। তোর বক্সের মধ্যে ট্যাকেল করা বলের আগে সেটা অবভিয়াসলি পেনাল্টি হবে। আচ্ছা, সাথে সাথে তো এই ফাউলটা ধরা হয়নি, না, এটা এবং ওদেরও তেমন অ্যাপিল ছিল না। বেলজিয়ামের কি আইন, মানে ফিফার আইন কি বলে এখানে? ফিফা যেটা আইন সেটাই সাপোর্ট দিয়েছে, রেফারি যেটা ফিফার এই আইন যেটা আছে সেটাই কি অবভিয়াসলি প্রয়োগ করেছে, যে ডাউট অফ টেনিস, তখন রেফারি নিজে ডিসিশন নেবে। সে ভিআর এর স্ক্রিনে গেছে, ভিআর এর নকিং এর পর নিজে টিভি দেখেছে যে হ্যাঁ এটা ট্যাকেল ফর বিহাইন্ড এবং পায়ে বলে ছিল না, তাহলে পেনাল্টি, অবভিয়াসলি পেনাল্টি, মানে এটা হচ্ছে পেনাল্টি। এবং অনেক অনেক সেনেগালের কোচ সহ অনেক সাবেক ফুটবলাররা কিন্তু এটা নিয়ে মন্তব্য করছে যে এটা আসলে পেনাল্টি হয়নি। খালি চোখে দেখলে এরকম মনে হয়, যখন এটাকে টিভি স্ক্রিনে দেখেছে তখন কিন্তু আর তখন মানে অবজেকশন বা অভিযোগ করার কিন্তু আপিল থাকে না, তো প্রমাণ তার সামনেই তো এসে গেছে। আচ্ছা, আমরা এবার একটু যুক্তরাষ্ট্র এবং বসনিয়া এবং হার্জেগোভিনার যে ম্যাচটা, স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র কিন্তু বেশ ভালোই পারফরমেন্স করছে একদম গ্রুপ পর্ব থেকে শুরু করে। আমরা যদি দুই পর্বের মুখোমুখি যে স্টেটটা সেটা একটু দেখতে চাই, যে কে কার সাথে আসলে এগিয়ে রয়েছে। যুক্তরাষ্ট্র এই ম্যাচটা জিতলেও 48% কিন্তু তারা মাত্র বল দখলে রাখতে পেরেছে। বসনিয়া ছিল 52% বল দখলে। গোলমুখী শট অবশ্যই বসনিয়ার রয়েছে, দুটো মাত্র শট নিতে পেরেছে যুক্তরাষ্ট্র। সফল পাস কিন্তু 84% যুক্তরাষ্ট্র করতে পেরেছে, 82% রয়েছে বসনিয়ার। সেভ করতে হয়েছে যুক্তরাষ্ট্রকে 3টি, একটিও সেভ করতে হয়নি বসনিয়াকে। হলুদ কার্ড যুক্তরাষ্ট্রের নেই, লাল কার্ড রয়েছে, আর বসনিয়ার একটি হলুদ কার্ড রয়েছে। আচ্ছা, যুক্তরাষ্ট্র তো জিতেছে, তবে গোলমুখের শটে যে সেভ করতে হয়েছে বসনিয়াকে, সেটা কিন্তু একবারও করতে হয়নি। সেই জায়গায় যুক্তরাষ্ট্রকে আসলে ব্যাকফুটের থেকে শুরুতে খেলাটা শুরু করেছে কিনা? অবশ্যই, এখানে আপনি যখন যুক্তরাষ্ট্র এবারে কিন্তু আন্ডারউডলে অনেক বেটার টিম এবং হাই পেস
নিজেদের হোম গ্রাউন্ড সেসব অ্যাডভান্টেজ কিন্তু তারা পায় এবং শুরু করেছে এবং বেস্ট গোল করেছে বুলিগান, সাথে খেলতেছে ডায়াস, লেফট সাইডে রাইট সাইডে খেলতেছে পোলাসিস। এই তিনটা পিছন থেকে আছে অ্যাডামস এবং দুর্দান্ত কিছু প্লেয়ার আছে এবং ওদের ফুলব্যাক যে এবং এবার ওয়ার্ল্ড কাপে আমেরিকান ফুটবল খেলতেছে রবিনসন, সে আসলে ডিফেন্ডার প্লেয়ার কিন্তু সবসময় হাফ লাইন পার হয়ে এবং বক্সে বেশি খেলতে স্বাচ্ছন্দ্য বহন করে, যেটা আমরা দেখেছি আশরাফ হাকিমিকে। ও মনে হয় না যে ডিফেন্ডার, সবসময় অ্যাটাকিংয়ে যায়, অনেক বেশি অ্যাসিস্ট আছে এবং গোল করায়। তো সেই প্রেশারটা কিন্তু বসনিয়ার উপরেই নিয়েছে। আর বসনিয়ার টিমই এবারে এসেছে, ওরা একটু ইউরোপিয়ান প্লেয়ার স্লো স্টার্ট করে, বক্স টু বক্স খেলতে পারে না, নিজেদের কন্ট্রোল করে এবং ওরা যতগুলি গোল করেছে তার গোলই হলো সব কিছু দীর্ঘদায়ী ডিফেন্ডার প্লেয়ার, অ্যাটাকার প্লেয়ার এবং ওদের একটাই নাম করা প্লেয়ার যারাকে আমরা এমনি নামে ইউরোপিয়ান টপ টিমে খেলেছে, ইন্টার মিলান এবং ইংলিশ লিগে, জিকো। হ্যাঁ, তো এই স্ট্রাইকার হিসাবে তারা ওটাকে ক্রস বলে এবং কর্নার থেকে তাদের পাঁচটি গোল আছে। তো সেট পিসে অনেক ওরা ভালো। সেই জায়গায় আমেরিকান টিম ইউএসএ প্রথম থেকেই তারা অনেক বেশি ডমিনেটেড এবং ফুল লাইন দিয়ে খেলেছে, মিডফিল্ড কন্ট্রোল করে এবং সুযোগ পেলেই তারা থ্রু পাস খেলে, যেটা বিহাইন্ড দ্য ডিফেন্সের স্পেস থাকে সেই জায়গাগুলোকে অনেক বেশি জেনারেট করে। সেইখান থেকে প্রথমে বুলাগনের গোলটা অনেক ডেঞ্জারাস এবং ফিনিশ করার পরে এক গোলে এগিয়ে থাকে, কিন্তু বুলাগন আবার এখানে একটা মিস্টেক করে ডিফেন্ডারের সাথে ক্লিয়ারকে চেজিংয়ে যাওয়ার পরে সে বিহাইন্ড থেকে ডিফেন্ডারকে খুব হয়তো আপনাকে তিনি গোল করেছেন, তিনি আবার লাল কার্ড খেয়েছেন। এটা খেয়েছেন। আসলে যুক্তরাষ্ট্রের জন্য পরবর্তী শেষ ষোলোতে আসলে বিপজ্জনক হবে কিনা সেটা নিয়ে আলোচনা করব। তবে গোলগুলো নিয়ে একটু দেখতে চাই, যেহেতু দুটো গোল হয়েছে এই ম্যাচে। আসলে গোলটা যদি দেখতে যাই, শুরুর গোলটা একদম বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে যে গোলটা হয়েছে, এটা ডিফেন্ডারের বড় মিস্টেক ছিল। যে বলটা থ্রু করেছিল সেই বলটা কিন্তু ডিফেন্ডার ক্লিয়ার করতে গিয়ে ওই বানিয়ে দিয়েছে ভিতর দিকে, কিন্তু ওপেন স্পেসে ওকে ক্লিয়ার করতে যায়। আমি একটু দেখাই আপনাকে। প্রথম বলটা আসে এখান থেকে, ডেলিভারি বল, এখানে হোল্ড স্পেস করেছে, এই যে বলটা কিন্তু এই স্পেসে ক্লিয়ার দিতে চেয়েছিল যে ও রান করেছে এখানে, কিন্তু বল যখন প্রেস করে ওদের এই ফুল ব্যাক ক্লিয়ার করতে যায়, তার ডান পায়ে লেগে যে বল ডিফ্লেকশন, রান পায়ে রেখে বলটা ওর দিকে পাস হয়ে গেছে এবং এই ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে লেগে তখন এখানে বুলাগান বলটা পায়। মানে আপনাকে ফেভার পাইতে হবে, সেই ফেভারটা। এবং মাঝখানে দেখেন ইজিয়েস্ট গোলকিপার অসহায়ের মতো আসছে, ওর পায়ের ফাঁক দিয়ে বলটা মেরে আসলে কিছু করার ছিল না। হ্যাঁ, মানে ডিফেন্ডার গোল পেতে হলে আপনাকে লাক লাগবে, ফুটবল জিততে হলে আপনাকে লাক ফেভার করতে হবে, সেটার একটা বড় অবদান। আমরা যদি নেক্সট গোলটা দেখতে চাই, সেটা একেবারে ম্যাচের শেষ মুহূর্তে গোলটা হয়েছিল। এটা তো দুর্দান্ত ফ্রি কিক থেকে নাম্বার 17 এত ভালো ফিনিশ করেছে যে নেয়ার পোস্টে এবং কনফিডেন্টলি যে গোলকিপার টাচ করার পরেও রাখতে পারেনি। তাই পাওয়ারফুল ফ্রি কিকে যে ডিহেন এবং নেয়ার পোস্টে এই যে গোলকিপার অনেক ফ্লাই করার পরও রাখতে পারেনি। তার এখানে ক্রেডিট গোজ টু দ্য অ্যাটাকারের বল এত ভালো মাপা শট ছিল যেটা ওই গোলে পরিণত করছে। যেখানে ইউএসএ টিম কিন্তু 10 জন নিয়ে ডমিনেট করছে, এক গোলে এগিয়ে ছিল। এখানে বসনিয়া এর মধ্যে খেলার মধ্যে চান্সও পেয়েছে কিন্তু গোল করতে পারেনি। তাহলে বলতে হবে আমেরিকান টিমের কনফিডেন্টলি টিমটা অনেক বেশি বিল্ড আপ এবং কম্প্যাক্ট ডিফেন্ডার এবং টিম ওয়ার্ক। 10 জন নিয়ে তারা এই 11 জনের এগেস্টে জিতে গেছে। কারণ আরেকটা আমি যেটা বলবো সেটাতে তাদের হোম গ্রাউন্ড, অ্যাডভান্টেজ ফর হোম গ্রাউন্ড, ক্রাউড স্পেস, এই যে উৎসাহ এত লোকের মাঝে জিনিসটাকে তারা একটা প্রতিফলন দিতে পারছে, সাকসেসের প্রতিফলন দিতে পেরেছে। মাঝে 10 জনের বালুগান যেহেতু রেড কার্ড খেয়েছে, ফার্স্ট হাফে রেড কার্ড খায় এবং 10 জনের দলে পরিণত হয়েছে। এরপরও কিন্তু তাদের যে দাপটটা বা যাদের যে আসলে মানে শক্তিমত্তার জায়গাটা, সেটা কিন্তু একটু কখনো মনে হয় না যে তারা 10 জন নিয়ে খেলছে। হ্যাঁ, সেখানে তারাই ডমিনেট করেছে এবং ওই পাওয়ার ফুটবল যেটা বলা হয় আমেরিকা এই বছর একটা অন্য একটা টিম আমরা দেখতে পাচ্ছি। তাদের গোজ টু ক্রেডিট ফর কোচ সিনো, আর্জেন্টিনার কোচ, হ্যাঁ পাচাত্তিনো, এবং সেই টিমকে খুব ভালোভাবে ট্রেন করেছে। সেই জায়গা থেকে আমরা দেখছি যে কোনো সুপারস্টার নাই, যদি একজনই থাকে সে বললাম পলিসি, সে অনেক বেটার এবং ইউরোপের বেটার টিমে খেলেছে। বাকি সবাই কিন্তু নিউ কামার। হ্যাঁ, এবং ওদের নতুন আপকামিং এই যে রবিনসন লেফট ফুল ব্যাক, সেখানে ফুলহামে ইংলিশ লিগে খেলে। তো এই নতুন প্লেয়ারদের নিয়ে যে একটা কম্বিনেশন টিম এবং নিজেদের স্বাগতিক, সেটা কিন্তু অনেক মানে ভালোভাবেই তারা অ্যাডভান্টেজটা নিতে পারছে। আমরা যদি রেড কার্ডের সেই সময়টা দেখি, হ্যাঁ, এই যে এখানে ছিল, এখানে ছিল এবং এটাকেও কিন্তু ডাউটের পরে রেফারি কিন্তু কনফার্ম হওয়ার জন্য এই যে পাড়াটা আমরা কিন্তু এখন নর্মালি দেখছি, এটা পা ভেঙেই যেতে পারতো, এত বাজে ট্যাকেল ছিল। এবং পিছন থেকে এই যাওয়ার পরে দেখেন কোথায় প্রথমে চাপ দিয়ে দেখেন পা ভেঙে যেত, তো প্লেয়ার কেরিয়ে এসেছে, এই জন্য এটা রেড কার্ড। আচ্ছা, খেলার সময় দেখা যায় যে যখন গতিতে ছুটতে থাকে একজন প্লেয়ার, তখন কি আসলে ট্যাগল করারই তো আসলে মূল লক্ষ্যটা থাকবে।
আমরা দেখে থাকি যে একজন প্লেয়ার আরেকজন প্লেয়ারকে খুব মানে বাজেভাবে আসলে আঘাত করার যে ফুটেজগুলো আমরা দেখি, তবে সেই মন মানসিকতা কি আসলে সব প্লেয়ারদের থাকে কিনা? না, এটা কখনোই না। কিছু প্লেয়ার থাকে ইন্টেনশনালি, কিছু থাকে আনইন্টেনশনালি। ইচ্ছাকৃত অনেক ইচ্ছাকৃত অনেক ব্যাপার থাকে এবং মুভমেন্ট কোথায় থাকে। এখানে এটাও অতটা ছিল না, কিন্তু মানে ট্যাকেলের ধরনটা এত বেশি ডেঞ্জার ছিল। পরে যখন স্কিনে দেখেছে যে যখন এই পর্যন্ত যায় তারপরে অ্যাঙ্কেল তখন যে কোনো সময় ভেঙে যেতে পারতো। সেই জিনিসটা অবশ্যই এটা মানে বিধিবদ্ধ নয় রুলসের জন্য, তাই জন্য তাকে রেড কার্ড দেখানো হয়েছে সরাসরি। ভাই আমরা যে দেখছি যে বালোগান কিন্তু যুক্তরাষ্ট্রের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, হ্যাঁ বেস্ট স্ট্রাইকার এবং ভালো করে আসলে ফ্রেশ স্টার্ট করার সুযোগ নেই, কারণ হচ্ছে রাউন্ড অফ 32 যেহেতু লাল কার্ড খেয়েছে, শেষ 16 আসলে এটা ক্যারি করতে হবে। অবশ্যই। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র আসলে শেষ 16তে কতটা ক্ষতিগ্রস্ত হবে? হ্যাঁ অবশ্যই। আপনি অবভিয়াসলি আপনি যে টিমের বেস্ট প্লেয়ারে রেড কার্ড হয়ে যায়, সেখানে কোচে কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হবে। অপোনেন্ট টিম কে আছে, তার সাথে খেলতে গেলে আমার এই কি প্লেয়ার নাই, তাহলে কাকে আমি রিপ্লেস করব, সেই জায়গাটাকে আমার কতটুকু। এখানে অনেক সময় যে ফরমেশনও চেঞ্জ হয়ে যেতে পারে, যদি আমি এই প্লেয়ার না থাকে তাহলে আমার যে প্লেয়ার আছে, যেখানে আমি উদাহরণ দিই এই লুকাকুর ব্যাপারটা, যে লুকাকু যেই জায়গায় খেলে সেই জায়গা থেকে বেলজিয়াম যেটা খেলছিল উইথড্রল মিডফিল্ড থেকে ফরওয়ার্ড, আর লুকাকু শুধু বক্সেই দাঁড়িয়ে খেলে, সে দৌড়াতে কম পারে, দীর্ঘদেহী এবং বডি, ওয়ান টাচ ফিনিশার। এই জায়গাগুলো এখন ব্লোগান অনেক স্পিডি প্লেয়ার, স্পেস তৈরি করে রান করে যে গোল করেছে এরকম। এখন তার রিপ্লেসমেন্ট আমরা দেখব, যেহেতু 26 জন প্লেয়ার আছে, কোচের মাথায় কিছু আছে এবং এটার জন্য তাকে একটা প্ল্যানই করতে হবে। মানে সেই জায়গাতে মানে চিন্তাটা বেড়ে গেল যুক্তরাষ্ট্রের কোচের, পচেতিনোর কোচের। ভাই আমরা স্পেন এবং পর্তুগালের ম্যাচ রয়েছে রাতে, সেই নিয়ে আলোচনা করব, তবে বিরতির পর। দর্শক সময় হলো ছোট্ট একটা বিরতির, ফিরছি একটু পরই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এখন মাঠে ভাই আমরা যেটা বলছিলাম যে স্পেন এই আমার কাছে মনে হয়েছে গ্রুপ পর্বে যতগুলো ম্যাচ দেখেছি স্পেনে খেলা খুব বেশি আসলে স্পেনের মতো খেলতে পারছে না, যেহেতু রাউন্ড অফ 32 রয়েছে এবং অস্ট্রিয়া রয়েছে, বেশ একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং গ্রুপ পর্বে অস্ট্রিয়ার কিন্তু গোল সংখ্যা বেশি 6টি এবং স্পেনের 5টি রয়েছে। আমরা যদি একটু অস্ট্রিয়া এবং স্পেনের মুখোমুখি পরিসংখ্যানটা একটু দেখতে চাই, তাহলে আরো একটু বেশি ক্লিয়ার হয়ে যাবে হেড টু হেডের যে বিষয়টা। বিশ্বকাপে কিন্তু অস্ট্রিয়া এবং স্পেন মুখোমুখি হয়েছিল এর আগে আমরা দেখছি 3 বার হয়েছিল। প্রীতি ম্যাচ ছাড়াও যতগুলো প্রতিযোগিতা রয়েছে ওগুলো তো আছেই, তবে বিশ্বকাপেও রেকর্ড রয়েছে। 1978 সালে তারা প্রথম বিশ্বকাপে দেখা হয়েছিল, 2-1 গোলে তারা স্পেন হেরেছিল অস্ট্রিয়ার কাছে, এবং 2000 সালে 1-1 গোলে ড্র করতে পেরেছিল বিশ্বকাপে, এবং 2001 সালে আমরা দেখেছি যে জয় রয়েছে 4-0 ব্যবধানে। আর সেই জায়গাটাতে আমরা একটু মানে ওই জায়গাটাতে অস্ট্রিয়ার থেকে আপনি স্পেনকে একটু এগিয়ে রাখবেন কিনা? বিভিন্ন সুপার কম্পিউটার তো এগিয়ে রাখছে। স্বাভাবিকভাবে আমরা যখন ওয়ার্ল্ড কাপে আসি, এইবারে ওয়ার্ল্ড কাপে একদম সুপার গুগল থেকে চিন্তা করলে স্পেনের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ইউরোতে চ্যাম্পিয়নের যে ফুটবল খেলেছে এবং ওদের আপকামিং ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার জামাল ইয়ামাল এবং লামিন ইয়ামাল এবং সাথে হলো উইলিয়ামস। হ্যাঁ, এবং উইলিয়ামসকে আমরা এখন দেখছি না, সবসময় এখন নারাসকে নামাচ্ছে। আমরা যদি একটু স্কোয়াডটা একটু দেখতে চাই, স্পেনের সম্ভাব্য একাদশটা আসলে কারা হতে পারে, কে থাকছে, সেই জায়গায় আপনি কোনো পরিবর্তন চান কিনা? সেই যে সেম জিনিসই আছে। ওয়ারেস এখানে অবশ্যই একটু অন্যভাবে সাজিয়েছে, পেড্রি, রোড্রি, হ্যাঁ, এবং কুকুয়ারা, এখন রড্রি, পেড্রি এবং ওখানে ইয়ামাল, আর ওখানে ফাবিয়ান রুইজ আজকে খেলবে, আমি যতটুকু জানি অলমা খেলবে, হ্যাঁ, এবং স্ট্রাইকার হিসেবে এখানে খেলতেছে লামিন ইয়ামাল, ফরওয়ার্ডে রয়েছে ওয়ার্ড জামাল রয়েছে, তার পাশে রয়েছে গোল করেছে। হ্যাঁ, তো এই টিমের মধ্যে শুধু এখানে ফাবিয়ান রুইজ থাকছে না, এখানে ওলেমা খেলবে। আচ্ছা, হ্যাঁ, এই টিমে দানিলোকে নামাতে চাচ্ছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ও চেঞ্জিং এ আসে, এবং এই টিমের যে পারফরমেন্স যদি চিন্তা করা হয় 32-তে চলে আসছে, এবং যেই তাদেরকে নিয়ে যে হাইপ এবং এত ভালো টিম, সেই কম্বিনেশনে এখন পর্যন্ত ফন ডাইক ওদের কোচ হলো, এখন পর্যন্ত সেটা অ্যাপ্লিমেন্ট করতে পারেনি বা প্লেয়াররা সেই জায়গাতে করতে পারেনি। যেমন প্রথম 2 ম্যাচেই তার 2টা কি প্লেয়ার ইয়ামাল এবং হলো উইলিয়ামস সেইভাবে ফর্মে ছিল না। প্রথম লাস্ট খেলার 16 মিনিট বা 20 মিনিট আগে তাদেরকে নামানো হয়, সেই জায়গা থেকে তারা ড্র করে, পরে থেকে আস্তে আস্তে গ্রুপ পর্যায়ে চলে আসে। এবং অস্ট্রিয়া কিন্তু সেম একই জন। আমরা যদি একটু পিছনে যাই তাহলে আমরা চিন্তা করব ফ্রান্স এবং সুইডেনের, দুইটাই ইউরোপিয়ান একই টাচের প্লেয়ার, কিন্তু ফ্রান্স কিন্তু এখন দুর্দান্ত টিম এবং সব জায়গায় ফ্রান্সের কে দাঁড়াবে, হ্যাঁ, কারা তাকে ব্লক করবে দাঁড়াতে পারেনি। এবং স্বাভাবিক ব্যাপার, এবার বিশ্বকাপে কিন্তু 4 ফরওয়ার্ডের যেভাবে খেলা দেখছি ফ্রান্স, সেটা আসলে মানে প্রশংসনীয় এবং দাবিদার। সেই জায়গা থেকে আজকে আমরা
স্পেনকে ওইভাবে দেখছি এবং চিন্তা করছি যেহেতু 32 ম্যাচ ডু অর ডাই, এখানে কিন্তু তোমাকে হাইয়েস্ট পারফরমেন্স করতে হবে এবং পারফরমেন্স করেই তোমাকে বেড়ে আসতে হবে। আর ম্যাচে যদি পারফরমেন্স করে 100% 90 মিনিটে না যা বেরিয়ে যেতে পারে তাহলে কিন্তু ম্যাচ ডিফিকাল্ট হবে। এবং একই টাইপের প্লেয়ার একই টাইমে ইউরোপিয়ান টাচে খেলে, সেখানে অস্ট্রেলিয়া কিন্তু অনেক বেশি স্ট্রেংথ রাখে এবং তাদের গোল পোস্টে গেলে এবং যা দেখছি যে নার্ভের ব্যাপার, বড় টিমগুলি যখন গোলে ম্যাচের পয়েন্ট টাইমিংয়ে যখন জিততে না পারছে তখন কিন্তু এটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এবং টাই ব্রেকারে যখন যাচ্ছে, এখন দুইটা টিম অলরেডি আমরা দেখেছি নেদারল্যান্ড এবং জার্মানির মতো টিম কিন্তু বেরিয়ে গেছে। তো সেখানে স্পেনের জন্য একটা বড় বাধা হতে পারে। তো আমি যতটুকু মনে করি অ্যাজ এ কোচ তার প্ল্যান অনুযায়ী আজকে তারা 90 মিনিটসের মধ্যে ম্যাচ বের করে নেবে এবং স্পেন আজকে একটা ভালো ফুটবল আমরা দেখতে পাবো স্পেনের কাছে, যে অ্যাজ এ স্পেন যে চ্যাম্পিয়নের জন্য এসছে সেই ভরে একটা ভালো ফুটবল খেলবে। রাতে ভোরে আরেকটা বড় ম্যাচ রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল এবং লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। এই ম্যাচটা আসলে মানে অনেক যারা ব্রাজিল বা আর্জেন্টিনার সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু আসলে উন্মুখ হয়ে রয়েছেন এই ম্যাচটা দেখার জন্য, কারণ ক্রিস্টিয়ানো রোনালদো প্রথম ম্যাচে যেভাবে আসলে নিজের পারফরমেন্স দেখাতে পারেনি, তবে পরের ম্যাচে আমরা দেখেছি যে বেশ কয়েকটি গোল করে তিনি আবার অ্যাসিস্টও করেছেন এবং অ্যাসিস্ট করেছেন। এবং তার সহ যারা রয়েছেন সতীর্থরা তারা বলছেন যে সবসময় কেন ক্রিস্টিয়ানো রোনালদো নির্ভর হতে হবে পর্তুগাল। এই ম্যাচে আসলে আপনি কাকে কাকে দেখতে যাচ্ছেন? আমরা যদি শুরুতে একটু একাদশটা দেখতে চাই যে সম্ভাব্য একাদশটা কেমন হতে পারে। কিন্তু পর্তুগাল এবং চেঞ্জ আসবে না, আমি যতটুকু জানি সবাই কিন্তু ফর্মে আছে এবং সবাই ভালো অবস্থায় আছে, অ্যাজ ইউজুয়াল একই টিম। হ্যাঁ, ডিফেন্ডার 4 ডিফেন্ডার নিয়ে খেলছে, লেফট এবং রাইট এখানে দিয়াজ আছে এবং আমি কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে পেদ্রোকে রেখেছি, এর একদম নিচের দিকে ক্রিস্টিয়ানো রোনালদোর নিচের দিকে ভিদিনাকে রেখেছি। হ্যাঁ, ওরা কিন্তু 4-2-3-1-এ খেলে, এখানে দুজন মিডফিল্ড এখানে থাকে না, এখন চেঞ্জ করে 4-3-3-তে আসছে। তাহলে উপরে যদি এক সাইডে শুরু করবে হলো জো ফেলিক্স, আরেক সাইডে হলো ব্রুনো ফার্নান্দেস আছে, হ্যাঁ লুকো ফার্নান্ডেজ এন্ড ভিতিনা এবং হলো জোয়া ফার্নান্ডেজ, জোয়াও ফেলিক্স আছে, ব্রুনো ফার্নান্দেস ওই পাশটাতে থাকবে আর মাঝখানে একদম সেন্ট্রাল মিড যেটা অ্যাটাকিং মিডফিল্ডার ভিতিনহা হচ্ছে রোনালদোকে সহযোগিতা করবে। এর একদম সাইডে যদি আমরা একটু দেখি ডিফেন্সিভ সাইডে রুবেন দিয়াস আছে, ভেগা আছে, নুনো মেন্ডেস আছে এবং এর উপরে আছে হচ্ছে হুয়াও কানসেলো। এবং হুয়াও কানসেলোর পারফরম্যান্স কিন্তু আমরা ধারাবাহিকভাবে খুব ভালোই দেখছি এবং তিনি নিজেকে যেভাবে খেলানোর অনেক বেশি, সেও অ্যাজ ইউজুয়াল দুটো অ্যাডভান্টেজ আছে পর্তুগাল টিমের, যে ফুল ব্যাকরা তারা দুজনেই কিন্তু অনেক বেশি অ্যাসিস্ট করে এবং ফুল ব্যাকরা লেফট রাইট থেকে অনেক বেশি জেনারেট করে এবং 1v1 আমরা ইয়েকে দেখেছি ব্রুনো ফার্নান্ডেজ এবং খুব বেশি ওভারল্যাপ করে এবং তার অ্যাটাকিং সাইডে অনেক ভালো, লেফট সাইড থেকে অনেক বেশি ক্রস দিতে পারে। হ্যাঁ, সাথে আবার জোয়া কানসেলো যে সাপোর্টিংয়ে যে থাকে সেই জিনিসগুলি কিন্তু হোল্ডিং মিডফিল্ডে এখানে আমরা ব্রুনোকে ওয়ান অফ দ্য বেস্ট, ভিতিনিয়া এবং জোয়া এই দুজন কিন্তু 4-2 এর মিডফিল্ডার, এদের যে আমরা পারফরমেন্স দেখেছি পিএসজিতে লিগ পারফরমেন্সে তারা বেস্ট, তার উপরে খেলছে আমাদের ব্রুনো ফার্নান্ডেজ, অ্যাসিস্ট ফর বিহাইন্ড ফর রোনাল্ডোর পিছনে খেলে নাম্বার 10 পজিশনে এবং তারও ইংলিশ লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্ট আছে এবং 22টা অ্যাসিস্ট করেছে, পুরো ইংলিশ লিগের ম্যানিউর সেরা খেলোয়াড় হয়েছে, হ্যাঁ, ওয়ান অফ দ্য পুরো লিগের। তো সেই পারফরমেন্সে আমরা চিন্তা করে থাকলে এই টিম, আমি সেম বলেছি স্পেনের মতো, যে এখন আর রোনাল্ডোর উপরে ভর নেয়, রোনাল্ডো গোল করেছে সে এবং নিচে নেমে খেলছে, একটা জায়গার মধ্যে গন্ডির মধ্যে নেই, সেই জায়গা থেকে অস্ট্রিয়ার জন্য অনেক বেশি পরীক্ষিত হবে এবং অস্ট্রেলিয়ার জন্য একটা বড় চ্যালেঞ্জ আসলে খুব বেশি এবং ওই টিমটা ক্রোয়েশিয়ার টিমের হচ্ছে এখন পর্যন্ত লুকা মডরিচের উপরেই নির্ভরশীল টিম এবং ওরা আরেকটু এজেড টিমের এজ এ পারফরমেন্স, এজ এ ওরা ব্লক ডিফেন্ডিং খেলে এবং ওখান থেকে ক্রোয়েশিয়ার একাদশটা দেখতে ছোট ছোট পাসে উপরে উঠতে চায়। হ্যাঁ, ক্রোয়েশিয়ার একাদশটা একটু যদি দেখি সেই জায়গায় আসলে কারা থাকবেন এই জায়গায় আপনি বলছিলেন যে লুকা মদ্রিচ আসলে সবসময় অ্যাটাকিং মিডফিল্ড যেই জায়গাটা সেখানে আসলে কাজ করে তিনি গোল পেতে আসলে সাহায্য করে বুদিমিদেরকে এবং বাতুরিনাদেরকে হেল্প করার চেষ্টা করে, সেই জায়গাটাতে কিন্তু তার পারফরম্যান্স অনেক বেশি মানে তাকে ঘিরে আসলে প্রতিপক্ষের পুরো টিমটা আসলে এখন আমরা যা খেলা দেখেছি ক্রোয়েশিয়া ফুল টিমটাই ওদের প্লে মেকার হিসেবে লুকা মডরিচ খেলে এবং লুকা মডরিচ কিন্তু উপরেও যতটুকু যায় আবার নিচে থেকেও সে বিল্ড আপ বল নিয়ে ফাইনাল পাসগুলি করে, এছাড়া ওদের ক্রিয়েটিভিটি প্লেয়ার তেমন কিছু নেই। আর উপরে এখন পর্যন্ত পিরেসিসের মতো বয়োজ্যেষ্ঠ প্লেয়ার এবং ওখানে মডরিচের মতো প্লেয়ার, কোভাচিচ আছে মিডফিল্ডে খেলে, হ্যাঁ, ম্যান সিটি প্লেয়ার, এরা একটা ডিফারেন্সিয়াল প্লেয়ার আছে। এখন
মিডফিল্ড কার কন্ট্রোলে যাবে, এখানে হলো মিডফিল্ড নির্ভর টিম, দুটোই তো ইউরোপিয়ান একই ধাঁচের প্লেয়ার এখান থেকে, এবং প্ল্যান টু এই ম্যাচটা তো আসলে মানে দুই পক্ষই বেশ সমান সমান তালে লড়াই করার যোগ্যতা রাখে। সেক্ষেত্রে আসলে রক্সি ভাই কোন জায়গাটাতে পর্তুগাল এবং ক্রোয়েশিয়াকে আসলে বেশি মনোযোগটা দিতে হবে? সেটা কি মিডফিল্ড নাকি ডিফেন্সিভ হিসেবে? যদিও আসলে ডিফেন্সিভ খেলে না তারা। পর্তুগালের মেন শক্তি কিন্তু, এবং বারবারই বলছি, ইউরোপের সবচেয়ে বেস্ট মিডফিল্ড নিয়ে কিন্তু এই টিমটা এসেছে, ওয়ান অফ দ্য বেস্ট, যারা পিএসজি এবং ইংলিশ লিগের সবচেয়ে বেস্ট বাছাই করা প্লেয়ার, এবং অলরেডি তারা প্রমাণ করেছে লিগে এবং তারা চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরই সেরা মিডফিল্ডগুলি তাদের টিমে আছে, এবং রোনাল্ডো আবার গোল পেয়েছে। সেই কম্বিনেশনটা আসলে মিডফিল্ডের শক্তিমত্তাই, এবং দুটো টিমের সেই মিডফিল্ডে যাদের কন্ট্রোল করতে পারবে এবং এই মিডফিল্ড থেকে সাপ্লাই যাদের বেশি আসবে তারাই কিন্তু এগিয়ে থাকবে ম্যাচে। আচ্ছা, আমরা যদি এবার দুই পক্ষের আসলে হেড টু হেড রেকর্ডটা দেখতে চাই, তারা বিশ্বকাপে এর আগে কখনো আসলে মুখোমুখি হয়নি, তবে প্রীতি ম্যাচ বা নেশনস লিগ সেখানে আসলে রয়েছে এবং পর্তুগাল আসলে এগিয়ে রয়েছে। আমরা যদি একটু দেখি 1996 সাল থেকে তারা একে অপরের মুখোমুখি হয়েছিল উয়েফা চ্যাম্পিয়নশিপ দিয়ে, আর সেখানে পর্তুগালের জয় রয়েছে। তারপর 2005 সালে প্রীতি ম্যাচ খেলেছে, সেখানেও পর্তুগালের জয় রয়েছে, এবং 2013 সালে অনেক বছর পর আবারও মাঠে নেমেছিল ক্রোয়েশিয়ার, সেখানেও একটি প্রীতি ম্যাচ ছিল, সেখানেও পর্তুগালের জয় নিশ্চিত হয়েছে। 2016 সালে উয়েফা চ্যাম্পিয়নশিপে আবারও নেমেছিল জয়, এবং 2018 সালে প্রীতি ম্যাচ, এবং আরও তারা 2024 সালেও বেশ কয়েকটি ম্যাচে তারা নেমেছিল। 2020 সালে যদি একটু দেখি নেশনস লিগের দুটো ম্যাচেই পর্তুগাল জয় নিশ্চিত করেছে। 2024 সালে প্রীতি ম্যাচ খেলেছে, সেখানে একটি হার রয়েছে পর্তুগালের। 2024 সালে দুটো ম্যাচ ছিল নেশনস লিগের, সেখানে একটি জয় এবং একটি ড্র। তবে বিশ্বকাপে আসলে খেলার রেকর্ড না, ওদের যে গ্রুপে পড়ে বা সেখানে কখনো জয়ের সংখ্যাটা আসলে বেশি। এখন নেশন কাপে সবসময় যেটা ইউরো বলা হয়, যেখানে সেখানে কিন্তু দেখা হয় পার্শ্ববর্তী দেশ, এখানে গ্রুপেও হতে পারে, আবার দেখা গেছে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে যে গ্রুপ পর্যায়ে যে ক্রসিংয়ে সেই খেলাগুলি পড়ে, সেখান থেকে সব জায়গায় কিন্তু পর্তুগাল অনেক এগিয়ে রয়েছে, এবং পর্তুগালের রোনাল্ডো সেই পারফরমেন্সে, রোনাল্ডোর যে ধারাবাহিকা বা একচেটিয়া তার পারফরমেন্সেই কিন্তু তারা নেশন কাপ কয়েকবার জিতেছে তার প্রমাণ, এবং সেই জায়গা থেকে কিন্তু তাদের টিমও এখানে অ্যাডভান্টেজ পজিশনে আছে। আমিও এগিয়ে রাখছি পর্তুগাল আজকে ভালোভাবেই ক্রোয়েশিয়ার সাথে জিতবে, এটা 1 থেকে 2 গোলও হতে পারে। আচ্ছা, আমরা একটু এই ম্যাচ বাদ দিয়ে আসলে যেটা বলা হয় বেশি বা বাংলাদেশের মানুষ বেশি আসলে মেতে থাকেন ব্রাজিল এবং আর্জেন্টিনা। আর্জেন্টিনা না বলে আমরা একটু ব্রাজিলের কার্লো আনচেলত্তির মাথার, যেহেতু আপনি একজন কোচ, তিনিও আসলে আপনিও বুঝবেন কার্লো আনচেলত্তির এখন বর্তমান সমস্যা, কারণ জাপানের বিপক্ষে আমরা দেখেছি পাকুয়েতাকে বেশ ইনজুরি নিয়ে তিনি খুঁড়িয়ে যেতে। সেই ক্ষেত্রে আসলে এই জায়গাটাতে ওই জায়গাটা আসলে কাকে নামাতে পারে? এন্ডারসনকে কি বেশি রাখতে পারে কিনা? আমরা দেখেছি যে রায়ানকে আসলে কোনোভাবে অ্যাডজাস্ট করানো হয়েছে ওই জায়গাটাতে, রাফিনহার জায়গাটাতে, তবে পাকুয়েতার জায়গা আসলে কাকে আপনি ফিট মনে করবেন? না, এখানে দুটো চেঞ্জ, এখানে এখন পর্যন্ত মেডিকেল সাপোর্ট এবং মেডিকেল রিপোর্ট আসার পরে বোঝা যাবে, কিন্তু আসলে ম্যাচ থেকে যখন চেঞ্জ চলে আসে তখনই বোঝা যায় ইনজুরি ছিল পাকুয়েতা, সেই জায়গাতে খুব ভালো একটা পারফরমেন্স করেছে, স্ট্রাইকার হিসেবে নেমেছে এনরিককে কি নামাবেন কিনা সেই জায়গায়? অবশ্যই মানে এনরিকে আমরা দেখেছি যে সেকেন্ড হাফে নামানোর প্ল্যান করে থাকে কার্লো আনচেলত্তি। এখন যদি আপনার কাছে কোনো অপশন না থাকে এবং যারা ম্যাচে নেমেছে বা আমরা যাকে নামাই সেকেন্ড হাফে নেমেছে ভালো খেললেই তারপরের ম্যাচে তাকে দিয়েই আমরা শুরু করতে পারি। আঞ্চলিকতে অনেক বড় মাপের কোচ, সে কিন্তু অলওয়েজ অপোনেন্ট টিমের একটা চিন্তা ভাবনা করেই সে একটা চিন তৈরি করে, এবং সে কিন্তু তার ফরমেশন এবং ফিলোসফি থেকে বের হয়ে আসে না, তার একটা বড় গুণ। ইনজুরি থাকার পর আমরা লাস্ট যখন যা টিম দেখেছি অ্যাজ ইউজুয়াল টিমই কিন্তু নামিয়েছে, এবং কি প্লেয়ারগুলোকে সে কোন সময় নামাতে হবে, এবং নেইমারের মতো প্লেয়ার সে হাতে রেখেছে, ওয়ার্ম আপ করেছে, তারপরে কিন্তু সে জাপানের এগেইনস্টে নামায়নি, এবং ওকে নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং বলেছে, তখন লাস্ট যে সাক্ষাৎকার সে বলেছে আমি তাকে রেডি রেখেছি। এবং আরেকটি কিন্তু সমস্যা রয়েছে, ক্যাসিমিরো কিন্তু হলুদ কার্ড খেয়ে ফেলেছে, সেক্ষেত্রে শুরুর একাদশে নিশ্চয়ই তাকে নামাবে না, এবং অ্যান্ডারসনকে সেখানে নামানোর সুযোগ রয়েছে, যেহেতু ম্যানুতে তাকে সেই জায়গাতে নিয়েছে, এই রিপ্লেসমেন্ট হিসেবে আছে, এবং আপকামিং প্লেয়ার হিসেবে অ্যাজ ইউজুয়াল একই পজিশনে খেলছে অ্যান্ডারসন। এবং প্র্যাকটিস ম্যাচে আমরা যেটা দেখেছি পানামার এগেনস্টে যাকে নামানো হয়েছে সে বক্স টু বক্স রান করে, এবং সে অনেক ইয়াং এবং অনেক এনার্জেটিক্যাল, এটা তার হাতে একটা ক্লাস পয়েন্ট আছে। এবং ওখানে যদি আমরা পাকুয়েতার জায়গায় আমরা এরিকসনকে দেখি, হেনরিকে দেখি, সেখানে না হওয়া মানে অবাক হওয়ার কিছু নেই, এবং প্ল্যান 2-তে যদি যায় মার্টিনালি এবং রায়ান পরে চেঞ্জ করে এমন একজন কোচ যার কাছে আসলে ব্যাকআপ থাকবে, প্লেয়াররা রয়েছে, আমরা একটা ভালো ম্যাচই দেখব শেষ ষোলোতে। রক্সি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে।
আরও একবার স্বাগত এখন মাঠে। দর্শক, এখন জানিয়ে দিতে চাই আজকের কুইজ। বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি গোল হজমের রেকর্ড কোন দলের? এ উত্তর কোরিয়া, বি সৌদি আরব, সি দক্ষিণ কোরিয়া এবং ডি ব্রাজিল। আপনার উত্তর পাঠাতে EKHON স্পেস QZ স্পেস 22 এ অথবা বি অথবা সি অথবা ডি। আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। এয়ার স্টোর সৌজন্যে বিজয়ীরা পাবেন ঢাকা কক্সবাজার ঢাকা এয়ার বিমান টিকিট। এছাড়া হোটেল রেনেসা ঢাকা গুলশান হোটেলের পক্ষ থেকে 10 জন ভাগ্যবান কাপল পাবেন বুফে ব্রাঞ্চ অথবা লাঞ্চ অথবা বুফে ডিনার ভাউচার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।